এবার আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করার জন্য একটা জিনিসই আছে, সেটা হচ্ছে আমার অতীত। সময় শুধু একটা ছেলেকে দোষ দিই, গালাগালি, সম্মান করে না। ভাই, মেয়েরাই মেয়েদেরকে সম্মান করে না। আজকে যা গরম পড়েছিল, সকালবেলায় উঠে আমি সেভাবে কিছু রান্না করতে পারিনি, তাই একটু বিকাল বিকাল করে রান্নাটা সেরে ফেলছি। সেদিন জানো তো প্রীতম অনেকটা চিকেন নিয়ে এসেছিল, আর যেহেতু অনেকটা চিকেন ছিল ফ্রিজে রাখা, সেই কারণে ভেবেছিলাম আজকে একটু আলু পেঁপে দিয়ে পাতলা করে ঝোল করব। আর প্রীতম অর্ক দুজন মিলেই জানো তো এই পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল খেতে চায় না, বিশেষ করে চিকেনের তো একদমই খায় না, আর মটনের তো কথা বললামই না। ওরা আবার বলে মাছের ঝোলে পেঁপেটা মানা যায়, মাংসের ঝোলে পেঁপে কে দেয়। অর্ক তো খেতেই চায় না ওর বাবার কথা শুনে শুনে, কিন্তু আজকে আমি বুদ্ধি করেছি যে ওদেরকে আমি খাওয়াবো। আর সত্যি কথা বলতে আমার তো বেশ ভালোই লাগে এই আলু পেঁপে দিয়ে পাতলা করে ঝোল রান্না করলে। আচ্ছা তোমরাই বলো তো, যা গরম পড়েছে এরপরে ওই কষা কষা রান্না খেতে কি আর কারোর ভালো লাগে গো? মানে আমার তো একদমই ভালো লাগছে না। ওই জন্য জানো তো এখানে পেঁপেটাকে একটু আলুটাকে না, মানে আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম, আর তেলের উপর ফোড়নে আজকে না একটু রসুন থেতো করে দিয়েছি। আর রসুন ফোড়ন দিয়ে রান্না করলে মাংসর টেস্ট কিন্তু খুব ভালো লাগে চিকেনে। তো এখানে পেঁয়াজটাও আমি অ্যাড করে দিয়েছি, একটু ভেজে নিলাম পেঁয়াজটাকে। আর মশলা নামমাত্র দেবো, এই যে দেখো 3 চামচ কি 4 চামচ মশলাই আমি রান্না করছি। এই মশলাটাতে কিছুই নেই, আদা রসুন এইসবই বাটা আছে, একটু জিরে পাউডার ধনে পাউডার একসাথে করে রাখা আছে। এরপরে যে মাংসটা দিয়ে দিলাম, আর এই যে মাংসটা কষাচ্ছি এই অবধি মানে এই অবধি সব কিছু ঠিক ছিল আমার, কিন্তু এই যে পেঁপে আলুটা অ্যাড করে দিলাম না, ব্যাস হয়ে গেছে কাণ্ড। মানে ওরা যেই শুনেছে সেই বলছে আমরা খাবো না, কিন্তু আজকে আমি মানে বিশ্বাস করবে না পণ নিয়েছিলাম এদেরকে খাওয়াবো। আর সত্যি বলছি, রাতের বেলায় প্রীতম এসে বলছে বাহ খুব সুন্দর হয়েছে তো পেঁপে আলুর ঝোলটা চিকেন দিয়ে। মানে ও খায় না, সে তুলনায় যে ওর নাম করেছে এটা আমার ভাগ্য। আমি তো ভেবেছিলাম ও খাবেই না এটা। দিন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা না আমাদের মতো মেয়েদের জন্য ভীষণ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এই কথাটা আমি বললাম তার একটা নির্দিষ্ট কারণের জন্যই আমি বললাম। তার কারণ হচ্ছে আমি নিজের কথা বলছি। আমি ভিডিও বলতে আমি ডেলি ব্লগিং করি, তাও ডেলি ব্লগিং হয় না। আমি আগে ডেলি ব্লগিং করতাম, কিন্তু আমার এই শরীরটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে আমি ডেলি ব্লগিং করতে পারি না। আমার যখন শরীর ভালো থাকে আমি ভিডিও দিই, মানে আমি এই ভিডিও প্রফেশনালটাই, মানে এই জায়গাটাতে আমি আসি হচ্ছে আমার একটা ভালো লাগার দিক থেকে। প্রথমেই যে ইনকাম ব্যাপারটা আসছে তা না, কিন্তু এই ভালো লাগাটা থেকে যখন আমরা কিছু উপার্জন করতে পারি না, তার আনন্দটা বেশ দ্বিগুণ হয়ে যায়। এবার বলি আসল কথায়, তো দিন দিন এই জায়গাটাতে আমাদের মতো মেয়েদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। কারণ আমরা কীরকম বলছি, আমার মতো এমন অনেক মেয়ে আছে যারা এই কন্ট্রোভার্সি জিনিসটাকে একদম নিতে পারে না। ঠিক আছে, এবার বলবে যে কন্ট্রোভার্সি না নিতে পারলে তুমি সোশ্যাল মিডিয়াতে আছো কেন? প্রত্যেকটা মানুষকে যে ভগবান একই রকম করে পাঠাবে এমন তো না, তাই না? প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু কিছু বিশেষত্ব, মানে বিশেষ কিছু জিনিস দিয়ে পাঠায়, আবার কিছু কিছু মানুষ সহ্য করতে পারে না। আমি সেই রকম একটি মেয়ে যে কন্ট্রোভার্সি জিনিসটাকে পছন্দ করি না, অ্যান্ড আমি কন্ট্রোভার্সিটাই ভিডিও বানাইও না যে আমাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবে। এবার হ্যাঁ, যাদের একান্তই ভীষণ কাজের অভাব পড়েছে বা বলতে পারো কন্টেন্টের অভাব পড়েছে, তারাই একমাত্র আমাদের মতো মেয়েদেরকে নিয়েই কন্ট্রোভার্সি করতে পারে, বা বলতে পারে আমাদেরকে নিয়ে নানান রকম বাজে বাজে কথা বলতে পারে, ভিউজ কামিয়ে টাকা ইনকাম করতে পারে, মানে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে পারে। কারণ আমি সাধারণত ঘরের কাজকর্ম দেখাই, রান্না বান্না দেখাই, আমার ছেলেকে খুব কম দেখাই ভিডিওর মধ্যে, খুব জোর হলে পড়াশোনার ডিটেলসে কিছু দেখাই, বা কোথাও ঘুরতে গেলে তখন আমি আমার পুরো ফ্যামিলিকে ইনভলভ করি, আমাদের ফ্যামিলিতে কিছু প্রোগ্রাম হলে সেটা দেখাই। এর বাইরে তোমরা আমার ভিডিওর মধ্যে কিচ্ছু দেখতে পারবে না যে আলাদা করে আমি কিছু দেখাচ্ছি, এরকম না। তো এবার ব্যাপারটা বললি কেন বলছি, এবার আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করার জন্য একটা জিনিসই আছে, সেটা হচ্ছে আমার পাস্ট, মানে আমার অতীত। এছাড়া আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করার মতো কিচ্ছু নেই। হ্যাঁ, কিন্তু মানুষ এই সুযোগটা ছাড়বে কেন? যখন দেখছে একটা মেয়েকে ভালো বলে তো কিছু করতে পারছি না, তাই একটা মেয়েকে নিয়ে সবাই খারাপটাই তো বেশি খায় ভালোর জায়গায়, তাই না? তো খারাপটা বলে যদি আমি কিছু করতে পারি তো আমি করব। তো এই একটা বছর নয়, প্রায় 2 বছরই হতে গেল আমাকে নিয়ে অনেক কাটাছেঁড়া হয়েছে। আমি চুপ ছিলাম, আমি কিছু বলিনি। তার কারণ কি বলতো, আমার বাবা ভীষণ শান্তিপ্রিয় মানুষ, আমি ভীষণ শান্তিপ্রিয় মানুষ। মানে আমাদের ফ্যামিলিতে আমার বাবা মা যদিও বা একটু প্রতিবাদী বলতে পারো,
কারণ মা অন্যায় সহ্য করতে পারে না, মা একটু প্রতিবাদী, মা চোখের সামনে অন্যায় দেখবে, তুমি তার উপর অন্যায় করে যাবে, আমার মা কিন্তু একটু প্রতিবাদী। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার বাবা আবার কীরকম, আমার বাবা না এই অশান্তি ঝগড়া ঝামেলা, আমার মাও এগুলো ভয় পায়, আমিও ভয় পাই, আমার দাদাও ভয় পায়, মানে আমরা না একটুখানি সাইড কেটে চলি এই জিনিসগুলো বরাবরই। আমরা আমাদের বাড়ি অ্যাকচুয়ালি গ্রামে ছিল, সেখান থেকে আমরা উঠে এসেছি। আমার বাবাকে অনেকে প্রশ্ন করতো তখন যে টাউনশিপ, মানে যে জায়গাটা আমরা থাকতাম সেটাকে বল টাউনশিপ, তো টাউনশিপে গিয়ে কি হলো, টাউনশিপে এসে অনেক কিছু হয়েছে যেটা আপনাদের হয়নি, প্রথম কথা। তো অনেকে বলে পড়াশোনা করালেই একটা মেয়েকে বা একটা ছেলেকে শিক্ষিত করা যায়, তাদেরকে বলি বিশ্বাস করুন এরকম পড়াশোনা করা অনেক অশিক্ষিত মানুষ সমাজে ঘুরে বেড়াচ্ছে। আসল শিক্ষাটা হচ্ছে মানুষ কতটা করতে পারলে। তো আমার বাবা মা আমাদেরকে যথেষ্ট ভালো মানুষ করেছে অ্যান্ড খুব ভালো শিক্ষা দিয়ে মানুষ করেছে, সেটা নো ডাউট। কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে আসার পরে একটা বছর ধরে আমার বাবা মায়ের শিক্ষার উপর প্রচুর প্রশ্ন উঠছে। আমার মনে হলো এইগুলো নিয়ে একটু কথা বলা উচিত, কারণ একটা মেয়ে কিছু হলেই তখন তার বাবা মাকে টানা হয়, তার পরিবারকে টানা হয়, তার সন্তানকে টানা হয়, তার স্বামীকে টানা হয়, হাজার রকম করা হয়। যেহেতু আমার একটা অতীত আছে সেই কারণে আমি এতদিন চুপ ছিলাম, ঠিক আছে। কিন্তু এই একটা বছরে আমাকে নিয়ে যে পরিমাণ কাটাছেঁড়া করা হয়েছে, আমার সম্মানকে নিয়ে যে পরিমাণ কাটাছেঁড়া করা হয়েছে, তারপরে আমার আর কিচ্ছু বাকি নেই। তো আমার মনে হয় না যে আমার আর কোনো কিছু ব্যাপার নিয়ে আর ভয় পাওয়ার দরকার আছে। এই একটা বছরে আমার যে শরীর খারাপ হয়েছে বা যা কিছু হয়েছে সেটা সম্পূর্ণ আমাকে ফেস করতে হয়েছে, আমার পরিবারকে ফেস করতে হয়েছে, এমনকি আমার ছোট্ট একটা বাচ্চা আছে তাকে ফেস করতে হয়েছে, সে চোখের সামনে সবটা দেখেছে। আর ক্যামেরাই বলছে ভিডিও করা, সেই মুহূর্তে আমি চাইনি যে আমার চ্যানেলটা কোনো রকমভাবে ডুবে যাক। যেহেতু আমি ভিডিও করতে পারছিলাম না, তো তাই বলেছিলাম প্রীতমকে যে তুমি ভিডিওটা করো, আমার চ্যানেলটা তো আমার অনেক কষ্ট করে, কারণ এর আগে আমার একটা চ্যানেল ছিল সেটা ডিলিট হয়ে যায়। তো আমি ডেলি ব্লগিং করতাম, তোমরা জানতে, প্রতিদিন দিতাম, মানে ঝড় হোক বৃষ্টি হোক তুফান হোক যাই হোক, আমি কিন্তু আমার সংসারের কাজ প্রতিদিনই দিতাম। তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে, ইউটিউবে অপরিচিতার সংসার বলে আছে, অপরিচিতার সংসার ব্লগস বলে আছে, আর ফেসবুকে বৃষ্টি মণ্ডল, মানে আমার ফেসবুকে খুব একটা ভিডিওর পেছনে খাটা হয় না, ইউটিউবের ভিডিওগুলোই ফেসবুকে আমি দিই। সত্যি বলতে আমি ফেসবুকটাকে এতটাও, মানে আমার যে কোনো একটা প্ল্যাটফর্মে আমি কাজ করতাম সেটাকেই আমি গুরুত্ব দিই বা সম্মান করি। তো এবার ব্যাপারটা হয়েছে, তোমাদেরকে বলি, আমার বাবা হয়তো আমাকে আবার বকা দেবে যে তুই আবার কেন এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছিস, কারণ একটা বছর আগে যখন আমাকে টানা হিস্টা করা ছিল তখন আমার বাবার জন্যই আমি চুপ ছিলাম। অনেকে ভেবেছিল যে আমি ভয় পেয়েছি সেই কারণে আমি চুপ আছি, কিন্তু না, আমার বাবা আমাকে সবসময় বলেছে চুপ থাক, সময় অপেক্ষা কর, সময় উত্তর দেবে। কিন্তু আমার বাবা এটা ভুলে গেছে, এটা কলিযুগ, এটা আমাদের বাবাদের সেই যুগ না যে সময় ভগবান এসে উত্তর দেবে, আমাদেরকে আমাদের জন্যই লড়তে হবে, আমাদের হয়ে কেউ লড়বে না, বিশেষ করে আমাদের মতো মেয়েদের জন্য। এবার ব্যাপারটা হচ্ছে এটা তো আমার জীবন, আমি একজন গৃহবধূ ছিলাম, বিশ্বাস করো আমরা গৃহবধূরা যদি জানতাম না বিয়ের পর আমাদের ওপর এই জিনিসগুলো হবে, প্রথম কথা আমরা বাবার বাড়ি ছেড়ে কখনই ড্যাং ড্যাং করে শ্বশুরবাড়ি যেতাম না। দ্বিতীয় হচ্ছে আমরা যদি জানতাম আগের থেকে যে আমাদের সাথে ঠিক এইগুলো হবে, এই টাইমে আমাদের সাথে এই অত্যাচারগুলো হবে বা এইগুলো করা হবে আমাদেরকে, তাহলে অবশ্যই আমরা সেগুলো প্রমাণ সাপেক্ষ হিসাবে রাখবো। চার দেওয়ালের ভেতরে একটা মেয়ের ওপর কী হয় না, সেটা সেই ঘরের চার দেওয়ালটাই জানবে, আর যেই মানুষগুলো তার উপর করে তারাই জানবে, আর যেই মানুষটার উপর হয় সে জানবে, বাকি কেউ জানবে না। আমার সাথে কি হয়েছে না হয়েছে সেগুলো প্রমাণ শুধু আমি, আমার মুখ, এর থেকে বেশি কিছু তো বলতে পারবো না, আর এর থেকে বেশি কিছু প্রমাণ করার আমার নেইও সত্যি বলতে, কারণ আমি তো বুঝতে পারিনি যে এই টাইমে এটা হবে, তাহলে আমি ভিডিও করে রাখি, তাই না? সত্যি বলতে আমি সবসময় হেসে উড়িয়ে দিই ব্যাপারগুলো, কিন্তু বিশেষ করে সেই টাইমটাতে আমার ওপর কী গেছে সেটা একমাত্র আমিই জানি, মানে যাদের উপর যাই তারাই তো জানবে, বাইরের লোক তো আর জানবে না। কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে যখন কাটাছেঁড়া করা হয় তখন হয় আমাদের মতো মেয়েদের একটু কষ্ট, পুরো পৃথিবীটাকে উল্টে দেয় এরা, কিছু কিছু মেয়ে এসে তাদের, একটা মেয়েই কিন্তু একটা মেয়েকে কিন্তু মানে
ক্রমশ নিচে নামায়। আমরা সবসময় শুধু একটা ছেলেকে দোষ দিই, গালাগালি করি, এই ছেলেরা মেয়েদেরকে সম্মান করে না। ভাই, মেয়েরাই মেয়েদেরকে সম্মান করে না, ছেলেরা তো অনেক দূরের কথা। একটা ছেলে একটা মেয়েকে সম্মান করে না, এটা খুব মানে একটা বিশাল কিছু ব্যাপার না। বাট একটা মেয়েই একটা মেয়েকে সম্মান করে না, সেখানে তুমি একটা ছেলের কাছ থেকে কি আশা করতে পারো? আমি বলবো তাও তো ছেলেরা কিছুটা হলেও মেয়েদেরকে সম্মান করে, কিন্তু একটা মেয়ে আর একটা মেয়েকে সহ্য করতে পারে না। যখনই দেখে সেই মেয়েটা ভালো আছে, হ্যাঁ, তখনই তার পেছনে লেগে পড়ে হাত ধুয়ে, যে কী করে ক্ষতি করা যায়, কী করে একে মানে এই সর্বনাশ করে আমরা ছাড়বো, এর পরিবারটা সর্বনাশ করে আমরা ছাড়বো। তো এই একটা বছর ধরে অনেক কিছু হলো, সহ্য করলাম, চুপচাপ থাকলাম, এখনও চুপচাপই আছি, কিছু কথা বলিনি। আমি চুপচাপ থাকতেই পছন্দ করি। আমি খুব একটা বিশাল কিছু না, আমি নিজের কাজ নিয়ে থাকতে ভালোবাসি, আমার ভালো লাগে ভিডিও করতে, আমি ভিডিও করি, ভিডিও ছাড়ি, তাতে টাকা আসুক বা না আসুক তাতে আমার বিন্দুমাত্র যায় আসে না। তার কারণ হচ্ছে সংসার চালানোর জন্য আমার হাজব্যান্ড যথেষ্ট পরিশ্রম করে, একদম প্রথম থেকে পরিশ্রম করছে। আমার পাস্ট টাইপে কি হয়েছে না হয়েছে আমার বলার বিন্দুমাত্র ইচ্ছা নেই। এই সোশ্যাল মিডিয়াতে আসার পরে এই যারা আমাকে নিয়ে এখন কাটাছেড়া করছে তারাই কিন্তু খুঁচিয়ে বের করেছিল। অ্যান্ড আমি তোমাদেরকে একটা মেয়ে হয়ে বলবো, তোমাদের অতীত জীবনে যতই খারাপ ঘটে থাকুক, কখনোই সেটা সোশ্যাল মিডিয়াতে এসে যতই মানুষ ফোর্স করুক, যতই বলুক আমরা তোমাকে সাপোর্ট করি, আমাদেরকে বলো, একদম বলবে না, চুপচাপ থাকবে। তোমার কষ্টের কথা একমাত্র ভগবানকে বলবে। আর কিছু মানুষ প্রমাণ করে চিৎকার করে না, বিশ্বাস করে, আমার কাছে প্রমাণ তো কিছু নেই আমার মুখ ছাড়া। ওই যে বললাম 4 দেওয়ালের মধ্যে হয়েছিল, তো তাই প্রমাণ নেই। আর যারা দেখেছিল তারা তো আর বলবে না, না ব্যাপারটা বোঝো, তারা কি আর বলবে না। তো ব্যাপারটা হচ্ছে আমাকেই সাধারণ মানুষগুলোর কাছে হয়তো প্রমাণ দিতে হয়, কিন্তু উপরে যে বসে আছে তাকে কিন্তু আমাকে কোনো প্রমাণ দিতে হয়নি। আর প্রমাণ দিতে হয়নি বলেই মনে হয় ভগবান আজকে আমার জীবনটাকে একটুখানি সাজিয়ে দিয়েছে, একটুখানি গুছিয়ে দিয়েছে। আমি আমার দিক থেকে ঠিক ছিলাম, আগেও বলেছি, আমি এখনও বলছি আমি আমার দিক থেকে ঠিক ছিলাম, এখনও ঠিক আছি, ভবিষ্যতেও ঠিক থাকবো। আমি সুন্দর করে একটা সংসার করতে চেয়েছিলাম, সুন্দর করে সংসার করছি, অ্যান্ড আমি খুব ভালো আছি, হ্যাপি আছি। ভবিষ্যতে কী হচ্ছে কী হবে সেটা তো আমার এখন জেনে লাভ নেই, যেহেতু বর্তমানটা আমার ভালো, তাই আমি বর্তমানটাকে নিয়েই এখন বাঁচি। আর বাকি রইল আমার বিচার করার এই মানুষগুলো কেউই হয় না। কারণ আবার যদি আমার বিচার করতে হয়, তাহলে পৃথিবীতে এমন অনেক কিছু অন্যায় হচ্ছে যেগুলোর বিচার করাটা উচিত সবার আগে মনে হয়। সেইগুলোর বিচার করার সময় কিন্তু এদেরকে পাবে না, ঠিক আছে? এই কেচ্ছা কেলেঙ্কারিগুলোর বেলায় মানে বেশ খুব সুন্দর করে এরা নাক গলাতে পারে। তো উপর থেকে ভগবান দেখছে, তার কাছে তো আমাকে কিছু প্রমাণ দিতে হবে না। আমি যদি কিছু ভুল করে থাকি সে দেখেছে, আমি যদি কিছু ঠিকও করে থাকি সেই দেখেছে। আমাকে উপরে কারোর কাছে প্রমাণ করতে হবে না, আমি নিজের দিক থেকে ঠিক, ব্যাস ওইটুকু। আমার বাবা বলে তুই ঠিক তো, ব্যাস। কে তোকে ঠিক ভাবলো বা ভুল ভাবলো ব্যাপারটা তা না। এইবারে আমি এতগুলো যে কথা বললাম, এই যে পাশে দেখছো এই মহিলাটার জন্যই বললাম। এই মহিলা বরাবর শুধু এই না, মানে এমন কিছু মানুষ আছে যারা এমন কমেন্ট করে, আমাকে বলতে হয় বাজে বারবার করে এগুলো। তো আমি জানি তোমাদের এগুলো ভালো লাগে না শুনতে, কিন্তু কি করব, বহুদিন পর মনে হলো যে না, আমার একটু বলা উচিত। এরা ভাবছে কি আমি ভয় পাই, আমি দুর্বল না। আমি শুধুমাত্র আমি আমার বাবা মাকে কোনো রকমভাবে, আমার ছোটোর থেকেই আমি বরাবরই বাবা মায়ের কথা শুনে চলার চেষ্টা করেছি, ঠিক আছে? আমি কখনো ওদের অবাধ্য হইনি, অবাধ্য মেয়ে ছিলাম না, সেটা আমার বাবা মা খুব ভালো করে জানে। আমি ওদের অবাধ্য কোনোদিনই হইনি। তাতে আমি আমার জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, আমার বাবা মাও করেছে, অবশ্যই করেছে, কিন্তু আমি কখনো ওদের অবাধ্য হইনি। হ্যাঁ, বলতে পারো এই সেকেন্ড ম্যারেজ যেটা করেছি সেটাতে হয়তো একটু অবাধ্য হয়েই করেছি। এই একটা ব্যাপার ছাড়া আমি কখনো আমার বাবা মায়ের অবাধ্য হইনি। অ্যান্ড আমি এটাও বলি যে এই যে ডিসিশনটা আমি নিয়েছিলাম, লাইফের সবথেকে বেস্ট ডিসিশন নিয়েছি আমি আমার লাইফে। কারণ এই একটা ডিসিশন আমার জীবনটাকে পুরো পাল্টে দিয়েছে। আমি খেতে পাচ্ছিলাম না, পড়তে পারছিলাম না, কেউ আমায় দেখতে আসলো না, আমার ছেলের জীবন কী হয়েছিল না আসলে কেউ দেখতে আসলো না।
আমরা ভালো আছি। বিশেষ করে আমরা মা, ছেলে, আমি, আমার ছেলে, আমার স্বামী খুব ভালো আছি আমরা তিনজন মিলে। আর একান্ত যদি আমাদের নিয়ে কারোর সমস্যা হওয়া দরকার, আমাদের দুই পরিবারের হওয়া দরকার আশা করছি। আমি বুঝতে পারছি না এদের এত কেন গা চলছে, আমি সত্যি বুঝতে পারছি না। যাই হোক, আবার কিছু কথা বলার ছিল, আমি বললাম। হয়তো অনেকে ভালো লাগতে পারে, অনেকে খারাপ লাগতে পারে, তারপরেও আমার কিছু বক্তব্য রাখার ছিল, তাই রাখলাম। আমি দুর্বল না, আসলে আমি অনেক সময় ভদ্রতার খাতিরে চুপ থাকি। আমি অশান্তি পছন্দ করি না, তা বলে কেউ যদি আমার এই চুপ থাকাটাকে আমার দুর্বলতা ভেবে বসে না, তাহলে খুব ভুল করছে ব্যাপারটাকে। আমি চাইলে অনেক কিছু করতে পারি, বিশ্বাস করো, কিন্তু আমি চাইছি না, মানে আমার এই সময়টাকে আমি নষ্ট করতে চাইছি না। ভগবান তো সবাইকে দ্বিতীয়বার ভালো সুযোগ দেয় না, আমাকে দিয়েছে, তাই আমি এই জীবনটাকে খুব ভালো করে উপভোগ করতে চাইছি।